এখানে কখনো থেকেছেন, ঘুরে দেখেছেন জায়গাটা? এটাই কালিম্পংয়ের গরুবাথান, যার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে অজানা ইতিহাস। পাহাড়ি রাজাদের বীরগাথার কাহিনী যে এখনো অনেকেরই নাগালের বাইরে। আসলে গরুবাথান জায়গাটা অনেকেরই চেনা হলেও লাভার পাদদেশের ছোট্ট এই গ্রামটা কিন্তু এখনো আনএক্সপ্লোরড। ডুয়ার্সের সঙ্গে কালিম্পংকে সংযুক্ত করেছে গরুবাথান। পাহাড়ের একেবারে পাদদেশ বলতে পারেন। এখান থেকেই লাভার পাহাড় চড়া শুরু, তাই সকলেই কখনো না কখনো এই পথে পাড়ি দিয়েছেন। উপভোগ করেছেন পিচকালো রাস্তার দুধারে মনোরম সব চা বাগান। কিন্তু ব্যাস এটুকুই। তারপর এ পথ পেরিয়ে চলে গেছেন লাভা লোলেগাঁও রিসপের মতো কালিম্পংয়ের বিভিন্ন জায়গায়। আমাদেরও সেই একই প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টির জন্য দেরি হয়ে যাওয়ায় অগত্যা গরুবাথানেই ঘাঁটি কাটতে হয়েছিল। তখন ভেবেছিলাম যা পাহাড়ে ঘোরার প্ল্যানটাই আমাদের ভেস্তে যেতে বসেছে, কিন্তু না, গরুবাথানের হিডেন বিউটি যে আমার চোখ খুলে দিল। আচ্ছা বলুন তো, একটা জায়গায় ঘুরতে গেলে আপনি কি কি দেখতে চান? পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান, মনেস্ট্রি থেকে স্মৃতির অতলে হারিয়ে যাওয়া ডালিমগড়ের দুর্গ, কি নেই সেখানে? আর ভিউ পয়েন্ট, সেটাও পেয়ে যাবেন গরুবাথানে। একটা দিন থেকে জায়গাটা ঘোরার জন্য একেবারে আদর্শ। তাহলে এক বৃষ্টির দিনে ঘুরে দেখবেন নাকি জায়গাটা? তো চলো চলতে। গরুবাথান একটা ছোট্ট জায়গা, যা ফাগু, নিম, এলে, ডালিম এই সমস্ত গ্রাম নিয়ে গড়ে উঠেছে। কালিম্পংয়ের এই ছোট্ট জনপদ দিয়ে বয়ে গেছে চেল আর ডালিম খোলার মতো দুটো নদী। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ঘন জঙ্গলে ঘেরা গরুবাথান সোমবারে নামেও পরিচিত। আসলে এখানে সোমবারের বাজার খুবই জনপ্রিয়। বহু আগে থেকেই এখানে সোমবার করে হাট বসতো, তাই এলাকার লোকেদের কাছে এই নামটাই প্রচলিত রয়ে গেছে। বহু যুগ আগে এই গরুবাথান ভুটান রাজার অধীনে ছিল। আর্থিকভাবে নিজেদের সচল রাখতে পুরুষদের তুলনায় বেশিরভাগ মহিলারাই গ্রামের উৎপাদিত ফসল নিয়ে সোমবারের সাপ্তাহিক হাটে বসত, আর বাড়ির যাবতীয় কাজ করত পুরুষেরা। আর তখন থেকেই এই গরুবাথানের সংস্কৃতিতে যুক্ত হয়েছে দি হালা ভাউজি, যার মানে বৌদি কিছু দাও। আসলে বাজারে বাজারে নাকি পুরুষেরা নাচ গান করে মহিলাদের দোকানে গিয়ে নেপালি ভাষায় দি হালা ভাউজি বলে অর্থের আবেদন করত। আচ্ছা, আপনি যদি এখানকার এই প্রাচীন প্রথাকে চাক্ষুষ করতে চান, তাহলে দীপাবলির পরের সোমবার এখানে চলে আসুন। সেই দিনের সেই হাটেরই নাম দি হালা ভাউজি হাট। আমরা গরুবাথানে এসে এই বাজারের কাছেই একটা হোমস্টেতে ঘর নিয়ে নিলাম। তখন বিকেল, আর হোমস্টের পাশেই রয়েছে চেল নদী। এদিকে যে জবরদস্ত খিদেও পেয়েছে, তাই তড়িঘড়ি খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চলে গেলাম নদীর পাড়ে। পরন্ত বিকেল, নদী বয়ে চলেছে আপন খেয়ালে, আর দূরের পাহাড় তখন মেঘের সঙ্গে লুকোচুরিতে ব্যস্ত। আহা, কি পিকচার পারফেক্ট ফ্রেম দেখেছেন? এই দেখেই তো মন জুড়িয়ে গেল আমাদের। একেবারে বলা যায় গরুবাথানটা হচ্ছে লাভার পাদদেশ, মানে পাহাড়ের পাদদেশেই রয়েছি, আর সেটাই গরুবাথান। আর সেখানটায় সেই পাহাড়ের পাদদেশ দিয়ে নদী বয়ে যাচ্ছে,
চালখোলা নদী বয়ে যাচ্ছে, আর সেই নদীর দৃশ্য সত্যি অভূতপূর্ব। এবং পাহাড় এবং দূরের পাহাড়ে মেঘের খেলা তো রয়েছে, তার সঙ্গে এই চেলখোলা নদীর দৃশ্য সত্যি মনোরম। এটা বলে রাখি, জায়গাটার নাম গরুবাথান হয়েছে কিভাবে সেটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। অনেকে বলে আগেকার সময়ে এই অঞ্চলের খোলা সমতল জমিতে বিশাল চারণভূমি এবং বিশাল সংখ্যায় গবাদি পশুপালনের কারণে স্থানীয় লোকেরা নেপালি ভাষায় জায়গাটাকে গরুবাথান হিসেবে চিহ্নিত করেছেন। আবার কেউ কেউ বলেন যে পূর্বযুগে এই জায়গাগুলিতে গুরুদেবের আধিপত্য ছিল, তাদের দেবতা এবং অপ্রাকৃতিক শক্তির কারণে পরবর্তীকালে এই অঞ্চলকে গরুবাথান বলে ডাকতে শুরু করা হয়। এটাও বলা হয় যে ভুটান থেকে আসা রাখালরা কালিম্পংয়ের হাট বাজারে প্রচুর পরিমাণে গরু সরবরাহ করত। তারা একদিনের জন্য বর্তমানের চেল নদীর তীরে সোমবারে বাজারে থাকত। সেই গরুগুলি ফাগুর উপরের অংশে এবং সংলগ্ন বিস্তীর্ণ চারণভূমিতে চড়ে বেড়াতো। এভাবেই জায়গাটার নাম গরুবাথান হয়েছিল। যাই হোক, নদীর উপর একটা হ্যাঙ্গিং ব্রিজ, তারপরে একটা কাঠের সাঁকো, ওপারে নাকি বেশ কয়েকটা বস্তিও আছে। আর এই ভগ্নপ্রায় সাঁকোই সেখানে যাওয়ার শর্টকাট রাস্তা। उस तरफ क्या है? बस्ती है। हाँ, बस्ती ओ उस तरफ भी है बस्ती। ये बस्ती है, उधर कमान है। ओ मतलब वो जंगल के उस पार। ना इधर ही है बस्ती। ये अगर बस्ती है ना, ये कमान है। कमन कमन। हाँ, पत्थर होता है, ये कमान है ना। अच्छा अच्छा अच्छा। यहाँ पत्थर होता है, ये नाइल बोला है, तो कमान था उधर वो है ना। हाँ, वो ढुकरे बस्ती बोलता है, बस्ती है उधर। ढोकड़ाई बस्ती। हाँ, अच्छा उसका उधर भी बस्ती है। अच्छा अच्छा, ये जाने का एक ही रास्ता है। हाँ, उधर से जाना पड़ेगा गाड़ी लेके। ओ अच्छा शॉर्टकट है। अच्छा अच्छा। সাঁকোয় উঠে নদীর মাঝে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকলাম। চোখের সামনের অপরূপ প্রকৃতিকে আস্তে আস্তে ঢেকে দিতে থাকলো রাতের অন্ধকার। আমরা ফিরে এলাম হোমস্টেতে। কাল সকালে আবার গরুবাথানের আসল রূপ খুঁজতে বেরোবো। চলুন এবার একটু আমাদের হোমস্টেটা দেখাই। আমরা ছিলাম অতিথি হোমস্টেতে। পুনম রাই নিজেই চালান হোমস্টেটা, তার থেকেই এখানকার ডিটেলসটা শুনতে শুনতে রুম ট্যুরটা করে নি। চলুন। मेरा नाम है पूनम राय और मेरा अभी होमस्टे का नाम है अतिथि होमस्टे एंड फूड जंक्शन सर। तो मेरा अभी रूम है 5 रूम है। तो आप कैसे आना चाहेंगे सर? अभी हमारा फूडिंग लॉजिंग पर हेड 1200, अभी फिलहाल 1200 है, तो बाद में हम बढ़ा भी सकते हैं। तो आप लोग आ सकते हैं, बहुत अच्छा। यहाँ पे कैसे आना पड़ेगा आपको? जैसे बुकिंग भी कर सकते हैं ऑनलाइन, ऑनलाइन मतलब जैसे आपको नंबर गूगल में सर्च करके भी आ सकते हैं सर। आपका नंबर बोल दीजिए तो। नंबर मेरा नंबर है 7718790285 और मेरा दूसरा नंबर भी है 7718790286। और अगर कोई आना चाहे सिलीगुड़ी से तो कैसे आएगा यहाँ? एड्रेस कैसे? एड्रेस आपको गोरबथान बोल के अतिथि होमस्टे कांटेक्ट करके भी आ सकते हैं सर। और यहाँ पे घूमने क्या 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 है? आप घूमने गया मोनेस्ट्री है सर, चेल रिवर है, पिकनिक स्पॉट है, आई लव गोरबथान, आपको जो क्या बोले सर ऊपर डालिम फोर्ट वो भी है सर, आई लव अम्बे, बहुत सारे आपको यहाँ पे हिल्स अप एंड डाउन आपको सब नज़ारा देख सकते हैं। आपको नदी का भी वो नज़ारा देख सकते हैं और हिल्स का भी देख सकते हैं। आप यहाँ आके परेशान नहीं होंगे, बहुत अच्छा लगेगा सर आपको। পরের দিন সকাল, বাইরে তখন ছিটে ফোটা বৃষ্টি, চারিদিকে সবুজ প্রকৃতি যেন আরো সবুজ লাগছে। আসলে গরুবাথান তার অনিন্দ সুন্দর ভূদৃশ্য, নদী, পাহাড়, বন এবং চা বাগানের জন্যই সুপরিচিত, যা পর্যটকদের আকর্ষণ করে। জায়গাটার পূর্ব দিকে ভুটান, উত্তরে সিকিম রাজ্য আর রাচেল রেঞ্জের ঘন জঙ্গল, পশ্চিমে কালিম্পং ব্লক 1 এবং 2 এবং দক্ষিণে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ সমভূমি অঞ্চল। আর এখানকার মানুষের প্রধান আয়ের উৎসই হলো চাষাবাদ, যেমন চা, এরিকা, বাদাম, বড় এলাচ, ঝাড়ু, আদা, ফলমূল এবং শাকসবজি। যাই হোক, এই বৃষ্টির মধ্যেই এবার বেরিয়ে পড়ি, ঘুরে দেখি গরুবাথানের চারপাশটা। প্রথমেই যাচ্ছি গরুবাথান তার দেখতে। পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে 10 মিনিটের পথ। গরুবাথান তার হচ্ছে একটা ভিউ পয়েন্ট।
700-800 মিটার গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম আই লাভ গরুবাথানে। এটাই গরুবাথানের সব থেকে উঁচু জায়গা, নাম আহালা। এই গরুবাথান কিন্তু ইটসেলফ একটা খুব সুন্দর জায়গা। আর এখানটায় 4-5টা ঘুরছি ঠিকই, বেশ একটা ভিউ পয়েন্ট রয়েছে, নদীটা তো রয়েছেই, তার সঙ্গে আরও কয়েকটা কিন্তু স্পট রয়েছে। এখানটায় অলরেডি আই লাভ গরুবাথান লিখে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে। আর সেই ভিউ পয়েন্ট থেকে কিন্তু বাইরের দৃশ্যটা বেশ অসাধারণ। একটু আগে যখন এসেছিলাম মেঘে আর পাহাড়ের খেলা দেখতে পাচ্ছিলাম, তবে এখন পুরোটাই ঝাপসা হয়ে রয়েছে। গোপালদা, কীরকম লাগছে? কীরকম? অসাধারণ, মানে গাড়ি চালিয়ে পাহাড়ে উঠে হ্যাঁ, দুবার গাড়ি আটকেও গেছিল। হ্যাঁ, সেই এসছি, অসাধারণ। মানে মেঘ আমার গা ভেজাচ্ছে মেঘ। তুই একটু ওই দিকটা দেখালে তুই বুঝতে পারবি, গাছগুলো লোকে দেখলে বুঝতে পারবে মেঘ গায়ের ওপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে পুরো একদমই। কিন্তু সত্যি গরুবাথান জায়গাটা অনেকটাই কিন্তু আনএক্সপ্লোর, ঠিক আছে? সেখানটায় দাঁড়িয়ে গরুবাথানে এসছিলাম, খুব মানে বিপদে পড়ে বৃষ্টির মধ্যে এসে দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু এখানে এসে এখানকার লোকেদের থেকে শুনে যেটা জানলাম এবং যে জায়গাগুলো ঘুরছি, সত্যি বলছি এই জায়গাটা আনএক্সপ্লোর হলেও কিন্তু এই জায়গাটায় অনেক কিছুর ডেস্টিনেশন রয়েছে, যেগুলো মন ভালো করার ডেস্টিনেশন। আর সেই ডেস্টিনেশনগুলোতে চলে আসলেই একটা দিন কাটালে কিন্তু মন্দ হয় না, ভালোই হয়, দিনটা ভালোই কাটে, ঘোরাটা ভালো মতোই হয়ে যায়। তো আমি তো ভালো মতোই ঘুরলাম, আপনারাও ভেবে দেখুন। এখান থেকেই চেল নদী, সোমবারে বাজার, ওদলাবাড়ি, মালবাজার, আপার ফাগুর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এবার চলে গেলাম গরুবাথানের সব থেকে জনপ্রিয় জায়গায়, চেল নদীর তীরে অসাধারণ একটা পিকনিক স্পট। পাহাড়ি ব্রিজ পার করলেই ডান দিকে বিশাল এক পিকনিক স্পট। শীতকালে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আর রাস্তাটায় ঢোকার মুখে একটা ছোট্ট সুন্দর ঝর্ণা দেখতে পেলাম। আচ্ছা, এই পথে মিনিট 3 এগোলেই আপার ফাগুতে পৌঁছে যাবেন। এই জায়গাটা আমার সব থেকে সুন্দর লেগেছিল। একটা খেলার মাঠ, আর সেটাকে পার করলেই একটা মনেস্ট্রি। এর নাম দীপঙ্করা স্তূপা। নিরিবিলি পরিবেশে মনোরম প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এই বুদ্ধ স্তূপা। আচ্ছা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চা বাগানের ভিতর দিয়ে ঝান্ডির দিকে। আর রাস্তার এপারটা এবার দেখুন, সবুজের মধ্যে কালো পাথরের কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি, সঙ্গে পাহাড়ের গা ঘেঁষে মেঘের বয়ে যাওয়া, এক কথায় অপূর্ব সুন্দর। গরুবাথানে আর দেখার মতো জায়গা ঐতিহাসিক ডালিমগড়। এখানে যাওয়ার একটা ছোট্ট ট্রেক রুটও আছে। 19 শতকের মাঝামাঝি সময় ডুয়ার্স এবং পাহাড় অনেক রক্তপাতের সাক্ষী। সেই সময় ইংরেজদের সঙ্গে লড়াই হয়েছিল ভুটান এবং সিকিমের রাজাদের। সেই লড়াইয়ের কাহিনীর খানিকটা জানা গেলেও পাহাড়ি রাজাদের বীরত্বের ইতিহাস সেভাবে লিপিবদ্ধ হয়নি। যুদ্ধে পরাজিত রাজাদের সাহস ও বীরত্বের কথা পাহাড়ের প্রান্তিক জনজাতির মধ্যে আজও বিদ্যমান। এদিকে ওদিকে চাপা পড়ে রয়েছে পাহাড়ি রাজাদের ইতিহাস। এই রকমই অন্ধকারে রয়েছে এক লেপচা যুবরাজের বীরগাথা। চাপা পড়ে রয়েছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের ডালিমগড়ে। ঝাড় জঙ্গল আর আগাছায় এই মুহূর্তে চাপা রয়েছে ডালিমগড়। তার নিচেই রয়েছে পাথরের দেওয়াল, পাথরের ঘর আর মন্দির।
খুঁজলে হয়তো অনেক ইতিহাসই জানা যাবে। ডালিমগড়ের জন্য পাশের পাহাড়ি ঝোড়ার নামও হয়েছে ডালিমখোলা, গ্রামের নাম ডালিম বস্তি, এমনকি স্থানীয় জনপদের নাম ডালিম পঞ্চায়েত। অপরূপ মনোরম প্রাকৃতিক পরিবেশ। এখানকার জনজাতির মধ্যে আজও শোনা যায় লেপচা রাজা পুনু গাবাচোর বীরগাথা। সিকিমের রাজপুত্র পুনু গাবাচোর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহাসিক ডালিমগড়। প্রচলিত রয়েছে পুনু এখানে যে কেল্লাটি স্থাপন করেছিলেন সেটা তন্ত্র সাধনা দ্বারাই তিনি তৈরি করেন, কারণ প্রায় ৩০০ বছর আগে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফুট উচ্চতায় পাহাড়ের উপরে এমন দুর্গ কেল্লা তৈরি করা ছিল দুঃসহ। তন্ত্র সাধনায় দক্ষ পুনু গাবাচোকে স্থানীয়রা ভূত রাজা বলে ডাকত। গাবাচোকে হারাতে ইংরেজ সেনারা বহুবার আক্রমণ করে। পরবর্তীকালে তোপের গোলার কাছে নতি স্বীকার করে এই দুর্গ। তাহলে বলুন এবার কেমন লাগলো জায়গাটা? গরুবাথান তো প্রায় সকলেরই চেনা, কিন্তু এর ভিতরে যে এত কিছু লুকিয়ে আছে সেটা কজনই বা জানে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে নিজের মতামতটাও জানাবেন নিশ্চয়ই। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সি ইউ ইন ভিডিওস।